ওকে, থ্যাংক ইউ। প্রথমেই সরি, আমি একটু লেট হয়ে গেল আজকে, একটু প্রাকৃতিক দুর্যোগের কারণে ইন্টারনেটের গন্ডগোল, তো সেই জন্য আমার একটু লেট হয়ে গেল। আই ডোন্ট রিয়েলি লাইক টু বি লেট, সো সরি। আমরা একটু ওয়েট করি, আরো কিছুজন বোধহয় জয়েন করছেন। মলি, নির্মাল্য বা কেউ বিদ্যাস্তুর তরফ থেকে কেউ আছেন? হ্যালো। অরিন্দম, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি এবার শুনতে পাচ্ছি তোমার কথা। হ্যাঁ, বলছি 2 মিনিট দাঁড়াই, একটু বাকিরা জয়েন করুক, সবে তো দিতে পারলাম, তারপর শুরু করছি। অভিজ্ঞতা আসছে, অভিজ্ঞতা অ্যাজ আ হোস্ট থাকবে। আমি নমস্কার সবাইকে, আমি অভিক বলছি। আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত যে যান্ত্রিক সমস্যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল জয়েন করতে। প্রথমে বলি যে অনেক ধন্যবাদ অরিন্দমকে। অরিন্দম একজন কর্পোরেট প্রযুক্তিবিদ, অরিন্দম একজন ব্যর্থ লেখক, জনপ্রিয় লেখক। অরিন্দমের আরো অনেক পরিচয় আছে, তা সত্ত্বেও অরিন্দম যাকে সময় দিতে পেরেছেন আমাদের জন্য, তার জন্য অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। এও জানিয়ে রাখি যে সাহিত্য চর্চা এবং কর্পোরেট কর্তা হিসেবে নিজের কর্তব্য পালনের পরেও অরিন্দম চট্টোপাধ্যায় দাবা নিয়ে একজন যাকে বলে এনথুজিয়াস্ট, দাবা এনথুজিয়াস্ট, এবং তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে যে কি করে দাবা আজকালকার শিশুদের মোবাইল আসক্তি থেকে সুকুমার বৃত্তি বা অন্যান্য যে ধরনের যাকে বলে মনের খেলা, যাকে বলে বুদ্ধিবৃত্তির খেলা, যেগুলো আমরা ছোটবেলায় আমরা আমাদের শৈশবে কৈশোরে খেলে এসেছি, তার দিকে আকর্ষিত করা যায়। আমরা জানিয়ে রাখি যে বিদ্যাস্তু এডুকেয়ার একটি এডটেক কোম্পানি। আমরা বহুদিন থেকে প্রায় 3 বছর ধরে বিভিন্ন ধরনের আমরা হাইটেক কোর্স আমরা পড়িয়ে থাকি, যেমন ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য। আমরা বিদ্যাস্তু জুনিয়র শুরু করেছি একটি বিশেষ এবং মহৎ উদ্যোগ নিয়ে। যে শৈশব আমরা পাইনি, যে শৈশব আমরা পেয়েছি এবং যে শৈশব আমাদের শিশুরা পাচ্ছে না, তার সঙ্গে পরিচয় করিয়ে দেব, এই হচ্ছে আমাদের ব্রত। আমরা যে ধরনের আমাদের ছোটবেলায় তো এত ইন্টারনেট, মোবাইল, ট্যাব এসবের এত উৎপাত ছিল না। আমরা আলাদা করে, আমাদের জন্য বিস্তীর্ণ আকাশ ছিল, আমাদের জন্য বিভিন্ন খেলাধুলার জায়গা ছিল, বন্ধুত্ব ছিল, একান্নবর্তী পরিবার ছিল। আমরা কোনোভাবে বহুদিন হলো সেই অভ্যেস থেকে আমাদের সন্তানদের দেখছি ধীরে ধীরে দূরে সরে যেতে, এবং তার জন্য পারিপার্শ্বিক অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, আমি তাকে দোষ দেব না, এটাই হয়তো ভবিতব্য ছিল। যেভাবে বৃহৎ সংসার, একান্নবর্তী সংসারের উঠোন ভেঙে ভেঙে ছোট ছোট ফ্ল্যাট হয়ে গেছে, সেইভাবে ছোটদের শৈশবও খণ্ডিত হয়ে গেছে। এবং এই খণ্ডিত শৈশবের মধ্যেও আমরা, আমাদের বাবা মায়েরা যারা সবসময় চায় যে আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, তারা কিভাবে সেই আমাদের
যে অমলিন শৈশবের ছোঁয়া নিজেদের শিশুদের কাছে এনে দিতে পারি, সেইটা আমাদের লক্ষ্য। বিদ্যাস্তু জুনিয়রের উদ্দেশ্য এটাই। আজকের সেশনের উদ্দেশ্য আমি আগে বলেছি, অরিন্দম আমাদের জানাবেন দাবা একটি বুদ্ধির খেলা, যার উৎপত্তি ভারতবর্ষে বহু বছর আগে, বহু সহস্র বছর আগে চতুরঙ্গ নামে, এবং কিভাবে আস্তে আস্তে আহ উম, আহ, আহ, আমাদের কি বলে আমরা বিভিন্ন আমাদের ভারতীয় দাবা জগতের বিভিন্ন ভারতীয় মহিরুহদের দেখেছি। সে ভিশি থেকে শুরু করে আমাদের দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে প্রজ্ঞানন্দ, সম্প্রতি গুকেশ। আমরা চাই যেন আমাদের বাঙালি ছেলে মেয়েরাও, শিশুরাও দাবার প্রতি আকৃষ্ট হোক, যেন আমাদের মধ্য থেকে অনেক প্রজ্ঞানন্দ উঠে আসেন, বিশ্বনাথন আনন্দ উঠে আসেন, দিব্যেন্দু বড়ুয়া, সহেলি বড়ুয়া আরো উঠে আসেন। সেই জন্য আজকে অরিন্দমকে আমন্ত্রণ জানানো। অরিন্দম, দ্য ফিল্ড ইজ ইয়ার্স, ওপেন টু ইউ। থ্যাংক ইউ অভিক। প্রথমেই বিদ্যাস্তুকে ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আমার বাড়ির লোকজন আমার সম্বন্ধে বলেন যে আমার জ্ঞান দিতে বড় ভালো লাগে। আমার অ্যাকচুয়াল পেশা ওই বাবাগিরি হওয়া উচিত ছিল, তো আমাকে ফ্রিতে জ্ঞান দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, বিনা পরিশ্রমে জ্ঞান দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমি নিজে সবচেয়ে ভালো করে জানি যে যে বিষয়টা নিয়ে আজকে বলতে চলেছি সেই বিষয়টা নিয়ে আমি কিছুই জানি না প্রায়। তার তার যা ব্যাপ্তি, তার যা জটিলতা, সে সম্বন্ধে আমি কিছুই জানি না। বাট স্টিল থ্যাংক ইউ তো বানতা হ্যায়। আর থ্যাংক ইউ আপনাদেরকেও, এত সুন্দর বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছেড়ে একটা আপাত নিরস বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি, আপনারা এসেছেন তার জন্য। অভিক বলছিল যে আমরা কথা বলবো দাবা কিভাবে আমাদের বাচ্চাদেরকে এই মোবাইল বা অন্যান্য আপাত ক্ষতিকারক অভ্যাস থেকে দূরে সরিয়ে আনতে পারে, একটা ইন্টারেস্টিং শৈশবের খোঁজ দিতে পারে বা ইন্টারেস্টিং কৈশোরের খোঁজ দিতে পারে। কিভাবে, সে প্রশ্নটায় আমরা পরে আসবো, কিন্তু তার আগে যে প্রশ্নটা সাধারণত আমাদের মধ্যবিত্ত বাবা মাদের প্রথমেই ভাবায় কোনো একটা জিনিস বাচ্চাকে শেখানোর আগে, প্রথমেই যে জিনিসটা আমাদেরকে ভাবায় সেটা হচ্ছে কেন শেখাবো। বাই দ্য ওয়ে, আমি আরেকবার জেনে নিচ্ছি, এখানে সবাই বাবা মাই আছেন তো, নাকি বাচ্চারাও কেউ কেউ আছেন? ধরে নিচ্ছি সব বাবা মাই আছেন। যদি কেউ বাচ্চাও থেকে থাকেন তাহলে মানে একটু জানাবেন প্লিজ, বাচ্চা থেকে থাকো তো। কারণ আমি বাবা মাদের বোঝার সুবিধের মতো করেই বলার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, সাধারণ পাঠক থাকলেও হবে, অসাধারণ পাঠক থাকলেও হবে, নো প্রবলেম গৌরব বাবু। তো সাধারণত বাবা মারা, আমি একটি বাবা, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, তো আমি জানি সচরাচর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন কোথাও কিছু শিখতে দিলে একটা তো আর্থিক দিক থাকে, নাচ শেখাই বা গান শেখাই বা ছবি আঁকা শেখাই, ক্যারাটে শেখাই, যা শেখাই তাতেই একটা পয়সা খরচ ব্যাপার থাকে। তো পয়সা খরচ যেহেতু থাকে সেহেতু আমরা প্রথমেই এটা ভাবি যে কেন, ওয়াই শেখাবো। অতএতেই খেতে পারে, ঠিকঠাক খেতে পারে, অসুবিধা কি আছে? জানে ঘোড়ার আড়াই চাল, নৌকো পাশাপাশি সোজাসুজি যায়, মন্ত্রীকে খুশি যেতে পারে, রাজা ক্যাসলিং করে, এগুলো তো বেশি ইউটিউব থেকেই জানা যায়। তার আলাদা করে ক্লাস করা, শেখার, কোচিং করা কি দরকার? কেন শেখাবো এটা বলার আগে আমি জিজ্ঞেস করব, যদি একজন দুজনকে রিপ্লাই করেন আর কি, একদম ইন আ ভেরি প্র্যাকটিক্যাল ওয়ে, যে আমরা কেন চাই আমাদের ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হোক, আর্থিকভাবে স্বনির্ভর হোক, কেন চাই? কারণটা কি সেটাই যেটা অভিক বলে গেল, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সে যেন রোজগারপাতি করে সৎ পথে থেকে পরিশ্রম করে উপার্জন করে নিজের পরিবারকে প্রতিপালন করতে পারে, সেটাই কি প্রাথমিক চাহিদা, নাকি তার বাইরেও আরো কিছু আছে? কেউ কি বলবেন? সমাজকে কিছু দিতে
কিছু দিতে হবে। হ্যাঁ, বলুন। সমৃদ্ধি তো বটেই, তার সঙ্গে সঙ্গে সমাজ এবং পারিপার্শ্বিক আমাদের দায়িত্বও কিছুটা থেকে যায় আর কি, মানুষ হিসেবে। বেশ, হ্যাঁ, অবশ্যই থেকে যায়, একদম। থ্যাংক ইউ। এনিবডি এলস, এনিথিং? আর কেউ কিছু বলবেন? ওকে, এনি টাইম যদি আপনাদের কোনো কারুর কিছু মনে হয় you can just raise your hand. আমরা তখন কথা বলতে পারি এটা নিয়ে। ইন্টারঅ্যাক্টিভ হওয়াই ভালো, একতরফা বলা চাই। তো আমার মনে হয় হ্যাঁ, তাপস বাবু যেটা বলছেন একদম ঠিক। শুধুমাত্র খাওয়া, নিজের পরিবারের প্রতিপালন এই তো আর মানুষ হয় না। মানুষ যে সমাজে বেড়ে উঠেছে, সমাজকে কিছু ফিরিয়ে না পারলে আসে, কিন্তু ওই ফিরিয়ে দেওয়ার আগে কিছু দেবে, বেসিক নিডস গুলো পূরণ করার মতো আমাকে সক্ষম হতে হবে। এবং এই একটা বিপদ ঘন্টি আছে। এই বিপদ ঘন্টিটা আছে, সেটা মুহূর্তে হয়তো খুব বেশি রিয়েলাইজ করতে পারছি না। দুর্ভাগ্যজনকভাবে ২০ বছর হয়ে গেছে আমি আইটিতে আছি, এবং সুবাদে আমি কিছু আঁচ পাচ্ছি, হয়তো আরো আছেন তারা করে আঁচ পাচ্ছেন, যে এমন আছে। অরিন্দম আপনার ভয়েস একটু কেটে কেটে আসছে, আমি জানি না কোনো অসুবিধা হচ্ছে বোধহয়। আপনার ভয়েস একটু কেটে কেটে আসছে, কোনো টেকনিক্যাল বা নেটের কোনো অসুবিধা হবে? নেটওয়ার্কের সমস্যা হয়তো। আমি দেখছি, একবার সুইচ করার চেষ্টা করছি। একটু দেখুন প্লিজ। এখন কি একটু বেটার শোনা যাচ্ছে? কেউ কি জানাবেন? হ্যাঁ, ঠিক আছে, একদম একদম। আচ্ছা, ওই মোবাইলের হটস্পটে নিলাম, নেটের অবস্থা খুবই শোচনীয়, ব্রডব্যান্ড ডাউন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বিপদ ঘন্টি যেটা বাজছে সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের জব আমরা করি, সেই ধরনের জব আজ থেকে 15-20 বছর পরে যখন আমাদের ছেলে মেয়েরা ধীরে ধীরে কাজের জগতে ঢুকতে চাইবে, প্রফেশনাল ফিল্ডে ঢুকতে চাইবে, তখন তাদের জন্য আর অ্যাভেলেবল থাকবে না। কারণ সেই সমস্ত জব যেগুলো প্যাটার্নাইজড, যেগুলো রিপিটেবল, এই সমস্ত জব তার জায়গা নিয়ে নেবে জেনারেটিভ এআই। এই অবধি বলার পরেই কিছু লোক, আমার পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি, আমাকে বলেছিলেন এ তো ডুমস ডে সেয়ার, নেই সেয়ার, এ তো কম্পিউটারের সময়ও লোকজন বলেছিল প্রচুর লোকের চাকরি যাবে, কেউ চাকরি পাবে না, অমুক তসুক, সব কাজ কম্পিউটারে করে দেবে। কোথায় কম্পিউটার এসে তো আরো জব জেনারেট হলো, ঠিক কথা। কিন্তু এখানে দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে কম্পিউটার এসে যে জবগুলো জেনারেট হয়েছে তার জন্য একটা বড় সংখ্যক মানুষকে, 1.5খানা প্রজন্মকে নিজেদেরকে রিস্কিল করতে হয়েছে। প্রথাগত তার আগের লেখাপড়ার বাইরেও কিছু জিনিস তাদেরকে আয়ত্ত করতে হয়েছে, শিখতে হয়েছে, যার ফলে তারা এই নতুন ধরনের যে জব জেনারেট হয়েছে সেগুলোর সঙ্গে মানিয়ে নিতে পেরেছে এবং এমপ্লয়েবল হয়েছে। সেই একইভাবে এই পয়েন্টটা ধরলে যে আমাদেরকেই জেনারেটিভ এআই এর যুগেতে এসেও যদি এমপ্লয়েবল থাকতে হয়, অর্থাৎ আমাদের সন্তানদের যদি এমপ্লয়েবল থাকতে হয়, তাদেরকে রিস্কিল করতে হবে, তাদেরকে নিজেদের স্কিল সেটকে ডাইভার্সিফাই করতে হবে, চেঞ্জ করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রথাগত কম্পিউটার যখন এসেছিল তখনকার চ্যালেঞ্জ আর জেনারেটিভ এআই এর চ্যালেঞ্জ কিন্তু একরকম নয়। প্রথাগত কম্পিউটার বা রোবট, এদের ধর্ম হচ্ছে আপনি ডেটা এবং প্রোগ্রাম ফিড করবেন, অর্থাৎ তাতে তথ্য, এবং সেই তথ্যকে কিভাবে কাজে লাগানো হবে তার নির্দেশাবলী, কোড ফিড করবেন, এবং আপনার দেওয়া তথ্য এবং আপনার দেওয়া নির্দেশ মেনে সেই কম্পিউটার কাজ করবে। তার নিজে থেকে কিছু করার ক্ষমতা নেই। এটা ছিল বা এটা এখনো প্রথাগত কম্পিউটিং এর প্রধান সমস্যা। Unlike human being, they cannot do anything on their own. ইনফ্যাক্ট বেশিরভাগ প্রাণী জগতেরই লোকজনের, তাদের একটা জিনের টেমপ্লেট থাকে। জিরাফ 4 দিনে হাঁটতে শিখে যায়, কিন্তু জিরাফ কোনোদিন সাঁতার কাটতে পারবে না আমাদের মতো, বা উড়তে পারবে না এরোপ্লেনে করে, বা ফর এক্সাম্পল জিরাফ কোনোদিন টুলস বানাতে পারবে না।
বাঘ শিকার করতে শিখে যায় বাঘের বাচ্চা 6 মাস বয়সে, আমাদের বাচ্চারা 6 মাসে ঠিক করে হয়তো হাঁটতেও শেখে না, বাঘের বাচ্চা 6 মাস বয়সে মোটামুটি ছোটখাটো ছাগল টাগল শিকার করে নেবে, কিন্তু বাঘের বাচ্চা কোনোদিন চাইলেও অ্যালজেব্রা করতে পারবে না। তো তাদের প্রত্যেকের জিনের একটা টেমপ্লেট থাকে, যে টেমপ্লেটটাকে তারা অতিক্রম করতে পারে না। আমাদের এতদিনকার গর্ব ছিল যে আমরা হোমোসেপিয়েন্সরা এমন একটা জিন টেমপ্লেট নিয়ে আসছি যেটা প্রায় কোরা কাগজ, সাদা খাতার মতো, এবং পরিবেশ, পারিপার্শ্বিক, ট্রেনিং, বাবা মার হেরিডিটি ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু মিলিয়ে আমরা কি করতে পারি কি করতে পারি না তার কোনো সীমা নেই। আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে পড়লে সেই অনুযায়ী নিজেদেরকে ট্রেন করে নিতে পারতাম, অ্যাডাপ্ট করে নিতে পারতাম, সেরকম জিনিসপত্র শিখে নিতে পারতাম। এতদিন পর্যন্ত এটাতে আমাদের হিউম্যান মনোপলি ছিল। জেনারেটিভ এআই আসার পরে আর সেটা নেই। তাদের নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে, খুব দ্রুত সেটা ইমপ্রুভ করছে। ইয়েস, এটা এখনো পর্যন্ত হিউম্যান ব্রেনের মতো শক্তিশালী নয়, কিন্তু হিউম্যান ব্রেনের মতোই এটা নিজে কিছু কাজ করতে পারে উইদাউট হ্যাভিং অ্যান এক্সটার্নাল কমান্ড। বাইরে থেকে পাওয়া নির্দেশ ছাড়াও নিজে থেকে কিছু কাজ করতে পারে। এইখানে এসে চ্যালেঞ্জটা যেটা তৈরি হচ্ছে, যেটা বলছিলাম বারবার, যে ধরনের কাজ, যে ধরনের কোডিং, যে ধরনের সিস্টেম ম্যানেজমেন্ট, ক্লারিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন রকম জব যেগুলো আমরা করতে পারতাম, যেসব জায়গায় আমাদের ছেলেমেয়েরা চাকরি পেত, সেই জায়গাগুলো এখন না হলেও 15, 20, 25 বছর টেকনোলজির ইমপ্রুভমেন্টের পেস যে হারে বাড়ছে, তাতে খুব দ্রুত এই চাকরিগুলো আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, যন্ত্র নেবে। হ্যাঁ, যেহেতু তার নিউরাল নেটওয়ার্ক হিউম্যান ব্রেনের মতোই হবে, সেও আমাদের মতোই ভুল করবে, সেও আমাদের মতোই করতে গিয়ে ছড়াবে মাঝে মাঝে। বাট অ্যাডভান্টেজ ইজ সে কোনোদিন শরীর খারাপ করবে না, তার সেই ইউনিয়নবাজি করবে না, সে ছুটি নেবে না, তার হানিমুন যাওয়ার নেই, তার মেটার্নিটি লিভ নেই। তো মালিকের তো লাভই লাভ, তাকে দিয়ে দিন রাত্রি খাটিয়ে নিতে পারবে, এবং সে একবার যে ভুলটা করবে সেটা সে দ্বিতীয়বার রিপিট করবে না। তো এই সমস্ত কারণে আমরা এটুকু ভেবে আশঙ্কিত হওয়াটা আমাদের পক্ষে মোটেও অনুচিত হবে না যে আমাদের ছেলে মেয়েদের জন্য এই জবগুলো তাহলে আর থাকবে না, তাহলে তাদের রিস্ক করা দরকার। কিছু বলছেন? ওকে, তো তাহলে কি করবে তারা, কি ধরনের জব থাকবে? এর উত্তর আমার কাছে নেই, এন্ড আই ডাউট কারুর কাছে আছে কিনা। আজ থেকে 20 বছর বাদে কি হবে সেটা বলার ক্ষমতা আমার নেই। বেজান দারুওয়ালা যিনি খবরের কাগজে ভবিষ্যৎবাণী করেন, আমি দৃঢ় বিশ্বাস করি তার। মুকলেশ বাবু, আপনি কি একটু যেতে হবে? হ্যালো, উনি বোধহয় ওই ইয়ে হয়ে গেছে, মানে আনমিউট হয়ে গেছেন। তুমি বলে যাও। আমি মিউট করে দিয়েছি ওনাকে, দেখছি। ঠিক আছে, ওকে। তো এইখানে এসে আমি এবারে ঢুকবো কেন আমরা তাহলে কি করতে পারি। আমরা জানি যে কি ধরনের জব আছে আমাদের ছেলে মেয়েদের জন্য ওয়েট করে, সেটার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। বাট আমরা এটুকু জানি যে আগামী 15 থেকে 20 বছর পরে দ্য ল্যাঙ্গুয়েজ our kids will speak in or should speak in, যে ভাষায় তারা কমিউনিকেট করবে বা যে ধর্মের তারা অনুসারী হবে, তার নাম হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদম কথাটা আমরা প্রত্যেকেই প্রায় শুনেছি। আমি আশা করি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কম্পিউটারে কাজ করেন। অ্যালগরিদম কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি। কিছুই নয়, একটা পয়েন্ট এ তে আপনি আছেন, পয়েন্ট বি তে আপনি যেতে চান। ফর এক্সাম্পল, আমি এখন থেকে প্রায় 25-30 মিনিট আগে আমি আমার নিচের ঘরের চেয়ারে বসেছিলাম, সেখান থেকে আমি চাইছিলাম মিটিংটায় জয়েন করতে। তো আই হ্যাড আ স্টার্টিং পয়েন্ট, আই হ্যাড অ্যান অবজেক্টিভ। এই স্টার্টিং পয়েন্ট থেকে অবজেক্টিভে পৌঁছানোর সবচেয়ে অপটিমাম, সবচেয়ে সহজ এবং এফিশিয়েন্ট যে ওয়ে, সেটাই হচ্ছে অ্যালগরিদম। এই এফিশিয়েন্ট ওয়েটা খুঁজে পাওয়ার জন্য প্রোগ্রামিং এর ভাষায় যদি বলি, তাহলে আমাদেরকে অনেক রকম ইফ এলস, এটা যদি হয় তাহলে এটা হবে, এটা না হলে ওটা হবে, এটা হতে থাকলে এরকম করে বারবার করতে হবে যতক্ষণ না এটা কমপ্লিট হয়। এরকম নানা রকম ভাবে আমাদেরকে করতে হয়। মানুষের জীবনেও একই রকম ভাবে আমরা কাজ করি। যখন আমরা কোনো একটা
ডিসিশন নেওয়ার জন্য যাই, ধরুন একই দিনে আপনার বাচ্চার একটি ডান্সের কম্পিটিশন পড়েছে আর আপনার ওয়াইফের রুট ক্যানালের জন্য ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে এবং সেটা একই সময়, আপনাকে হিসেব করতে হয় যে আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোনটা কখন আগে মেটাবেন। যদি আপনার কার থাকে আপনি ড্রাইভ করে আগে কোথায় যাবেন, আগে কি বাচ্চাকে ডান্স করতে নামিয়ে দেবেন নাকি আগে ওয়াইফকে ডেন্টিস্টের কাছে নামিয়ে দেবেন, এবং দিস ডিসিশন ডিপেন্ডস অন টু মেনি ফ্যাক্টরস। আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, সেখানে ট্রাফিক কিরকম থাকবে, কোনখান থেকে কোথায় যাওয়ার সুবিধে। আপনার ব্রেন অটোমেটিক্যালি স্টেপে স্টেপে এগুলোকে ভাঙে এবং তার উপর বেস করেই সিদ্ধান্তটা নেয়। এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের মধ্যে বেশিরভাগ লোক যত জটিল সিদ্ধান্ত হয় তত বেশি সময় নিয়ে ফেলি, নিজের প্রতি সন্দেহে ভুগি, এবং এমন বেশিরভাগ সময়ই হয় আমরা পিছন ফিরে তাকালে দেখতে পাবো আজকে যারা 40, 42, 45, 50-এ, যে শুধুমাত্র সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য, সিদ্ধান্ত নিতে একটু দেরি করে ফেলার জন্য, একটু অনিশ্চিত থাকার জন্য, একটু দ্বিধায় ভোগার জন্য আমরা আমাদের জীবনের অনেক ভালো ভালো চান্স মিস করে এসেছি। আমার উদাহরণ দিয়ে বলি, আমি একই সময়ে ইনফোসিসের অফার লেটার পেয়েছিলাম আর কলকাতা মেট্রো রেল থেকে ফাইনাল ইন্টারভিউর কল লেটার পেয়েছিলাম। কি জানি কি দুর্মতি আমার হয়েছিল, মনে হয়েছিল কাঁচের এসি দিয়ে কাঁচ ঘেরা বাক্সে বসে কাজ করব ও বিদেশ টিদেশ যেতে পারবো, হেভি চাকরি। আজ 20 বছর বাদে বুঝছি কলকাতা মেট্রোয় থাকলে আহা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কি আরাম, লেখালেখি করতে পারতাম, আরামসে ঘোরাঘুরি করতে পারতাম, কাজের চাপ থাকতো না, রাত বিরেতে মিটিং থাকতো না। কিন্তু তখন সিদ্ধান্তহীনতায় ভুগেছিলাম, তখন অ্যালগরিদমটা ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারিনি। লাইফ স্কিল, অ্যালগরিদম ইজ আ লাইফ স্কিল। লাইক সাঁতার যেমন ক্যারাটে হয়ে গেছে ধীরে ধীরে, সেলফ ডিফেন্স, তেমনি অ্যালগরিদম জানাটা, অর্থাৎ মাথার মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যানালিটিক্যালি সেটাকে বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর এই প্র্যাকটিসটা, এটা আমাদের কাছে লাইফ স্কিলের মতো। ঠিক এই জায়গায় আসছে দাবা শেখার প্রয়োজনীয়তা। দাবা এমন একটা জিনিস যেটাতে প্রথম 4টে চালের পরে বোর্ডের পজিশন যত রকমের হতে পারে তার ভেরিয়েশন শুনলে অবাক হয়ে যাবেন। সেটা কয়েক লক্ষ ভেরিয়েশন আছে প্রথম 4টে মুভের পরে, অর্থাৎ হোয়াইটের 4, ব্ল্যাকের 4, 4টে মুভের পরে। এখানে বেসিক্যালি আমাদের যেটা শেখানো হয় যখন কোচিং হয়, তখন যেটা শেখানো হয় গ্র্যান্ড মাস্টাররা বা ইন্টারন্যাশনাল মাস্টার, ন্যাশনাল মাস্টাররা যেটা শেখান সেটা হচ্ছে অ্যালগরিদমিক বিশ্লেষণ। আমি এই মুভটা দিতে চলেছি, দিলে কি কি সম্ভাবনা হতে পারে, সে কি কি করতে পারে, তার ফার্দার বাইফার্গেশন, আরো শাখা প্রশাখা, এই জটিল থেকে জটিলতর হিসেবের মধ্যে দ্রুত ঢোকা, দ্রুত সেই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা। কারণ আমার টাইম কন্ট্রোল আছে, আমার পাশে একটা ক্লক টিকটিক করে যাচ্ছে, আমার কাছে অনন্ত সময় নেই সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। কিভাবে নেব সেই সিদ্ধান্ত, কি কি জিনিস আমি রুল অফ থাম্ব হিসেবে নিতে পারি, কি কি জিনিস আমার কাছে স্ট্যান্ডার্ড ট্রাইড অ্যান্ড টেস্টেড মুভস হয়ে আছে যে স্ট্যান্ডার্ড, ওগুলো নিলে আমি চোখ বুঝে নিতে পারি, ওগুলোতে আমার কোনো বিপদ নেই। এইভাবেই শেখাবে আমাদেরকে যে সিদ্ধান্ত নিতে গেলে কিভাবে ভাবতে হয়। অ্যান্ড উই অল নো সাকসেসফুল লাইফ আর ফেলিয়ার লাইফ, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে শুধুমাত্র টাইমলি ডিসিশনসের। যে ফেল করেছে সে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেনি, যে সাকসেসফুল হয়েছে সে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিয়েছে। যদি আমরা গার্জেন হিসেবে চাই, আমি অভিভাবক হিসেবে যদি চাই যে আমার বাচ্চার এই লাইফ স্কিলটা আয়ত্ত হোক, যে সে লজিক্যালি যুক্তিসঙ্গতভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর একটা এক্সারসাইজ শিখতে পারে, যে কিভাবে আমি যাব, গ্যারেন্টি হবে না যে হ্যাঁ প্রতি মুহূর্তেই সে সঠিক সিদ্ধান্ত নেবে চেস ভালো শিখে গেলে, না। ইভেন চেস প্লেয়ার্স, ইভেন দ্য সুপার গ্র্যান্ড মাস্টার্স মেক মিস্টেক্স, কিন্তু they will have a better chance at success than people who are not trained in this, যাদের থট প্রসেসটা ট্রেইনড নয়, যারা অ্যালগরিদমিক্যালি ভাবতে শেখেনি, তাদের চাইতে যে ছেলে মেয়েগুলি এটা ভাবতে শিখেছে, ট্রেন্ড হয়েছে, তাদের সুযোগ সম্ভাবনা বেশি থাকবে। এটা হলো প্রাইমারি রিজন why I personally think
দাবা, চেস ইজ আ লাইফ স্কিল টুডে, ইটস নট আ গেম এনিমোর। যদি আমার কথায় শুধু বিশ্বাস না হয়, একবার তাকিয়ে দেখবেন, কালকেই গুগল করে নেবেন, এই মিটিংটা শেষে কি গুগল করে নেবেন, আর্লি 2000s এ ভারতে গ্র্যান্ড মাস্টারের সংখ্যা কত ছিল, ইন্টারন্যাশনাল মাস্টারের সংখ্যা কত ছিল, ন্যাশনাল মাস্টারের সংখ্যা কত ছিল, আজকে কত। মাস্টারদের কথা ছেড়ে দিন, প্রফেশনাল চেস প্লেয়ারের সংখ্যা কি হারে বেড়েছে, কি হারে মোর অ্যান্ড মোর পিপল তারা বুঝতে পারছে যে এই খেলাটা পেশাগতভাবে তাদের উপকার করতে পারে। it can give them an address, a beautiful address where their mind can rest, যেখানে গিয়ে তাদের মন এমন একটা জায়গা খুঁজে পাবে যে সেই জায়গাটাতে সে নিজে ঘুরে বেড়াতে পারবে, মনের বিচরণ ক্ষেত্র তৈরি হবে একটা। এইটা হলো প্রাথমিক রিজন। সেকেন্ড রিজন, থার্ড রিজনস আছে, সেখানে গিয়ে আমি আপাতত আপনাদেরকে শুরুতেই এটা বলবো যে যারা চেস খেলে তারা সবাই গ্র্যান্ড মাস্টার হবে না। মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় দাবার জগতে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি সে 12 থেকে 13 বছর বয়সের মধ্যে গ্র্যান্ড মাস্টার না হতে পারে, তাহলে সে টপ লেভেলে পৌঁছানোর চান্স তার প্রায় নেই। অর্থাৎ টপ লেভেল বলতে আমি বলছি টপ 20, টপ 30-তে পৌঁছানোর চান্স তার প্রায় নেই। কিন্তু যদি সে সেখানে নাও পৌঁছতে পারে, বেসিক যে শিক্ষাগুলো সে পাবে চেস থেকে, কনসেন্ট্রেশন, ভিজুয়ালাইজেশন স্কিল। কোনোদিন যদি কোনো চেস প্লেয়ারকে দেখেন, আমি বলবো আপনারা যাবেন ইউটিউবে, অনুরোধ করবো দেখবেন, ম্যাগনাস কার্লসেন ব্লাইন্ড চেস খেলছেন, ব্লাইন্ড ফোল্ড চেস। অর্থাৎ তিনি স্টেজের দিকে পিছন ফিরে বসে আছেন, স্টেজে 4 জন গ্র্যান্ড মাস্টার বসে আছেন যাদের এলো রেটিং অ্যাভারেজে 2400-2500। সেই 4 জন নিজের নিজের মুভ দিচ্ছেন, একজন কমেন্টেটর মুখে বলছেন QD2, NF3, D4, E4 মুভ বলছেন মুখে মুখে, আর ম্যাগনাস কার্লসেন শুনে শুনে তাদেরকে মুভের জবাব দিচ্ছেন, এবং 4 জনের 4 জনকেই তিনি হারাচ্ছেন না দেখে, শুধু শুনে। অর্থাৎ তাকে চোখের সামনে বোর্ডগুলোকে ভিজুয়ালাইজ করে নিতে হচ্ছে নিখুঁতভাবে। ইট ইনক্রিজেস ইওর ভিজুয়ালাইজেশন স্কিল, ইট ইনক্রিজেস ইওর কনসেন্ট্রেশন। এখন আশা করি আমরা সবাই জানি যে কনসেন্ট্রেশন আর ভিজুয়ালাইজেশন স্কিল এই দুটো এমন জিনিস, অ্যালগরিদমের মতোই, অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর মতোই পৃথিবীর যে কোনো পেশাতে এই দুটো কাজে লাগবে। পৃথিবীর যে কোনো পেশায় সে যদি ভালো কিছু হতে চায়, তার এই দুটো কাজে লাগবে। বিশেষ করে আজকের দিনে এসে যখন 30 সেকেন্ডের রিল আমাদের বিনোদনের অন্যতম রাস্তা হয়ে দাঁড়িয়েছে, আমাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, সেই সময় দাঁড়িয়ে দীর্ঘ সময় বোর্ডেতে বসে খেলতে যাওয়া, দীর্ঘ সময় কনসেন্ট্রেশন লেভেল ধরে রাখা, এই ট্রেনিংটা চেসের মতো ভালো করে আর কেউ দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ ইটস আ গেম, সো দে উইল ফিল ইন্টারেস্টেড। বাচ্চারা সবসময় জিততে পছন্দ করে, তো তারা জেতার নেশাতে মন লাগিয়ে বসে থাকবে। প্রথম দিকে একটু অসুবিধে হবে, কিন্তু আস্তে আস্তে পারবেও তারা। আমি এটা থিওরিটিক্যাল জ্ঞান বলছি না, আমার ছেলেকে দিয়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমার ছেলে অত্যন্ত চঞ্চল, মানে যে কোনো আজকালকার ছেলে মেয়ের মতোই অত্যন্ত চঞ্চল, এবং তাকে আমি যখন চেসের মুভস প্রথম দিকে শিখিয়েছিলাম, সে শুধুই শর্ট টাইম কন্ট্রোলে খেলতো, বুলেট ব্লিটস খেলতো, 1 মিনিটের 3 মিনিটের গেম, 3 মিনিট সঙ্গে 5 সেকেন্ডের ইনক্রিমেন্ট, এরকম কুইক গেম খেলতো, কারণ ও তাড়াতাড়ি মুভ দিত। এবং ফলত যা হতো, খেলা ইমপ্রুভ করতো না, বারবার হারতো, রেটিং কম হতো। এরকম করতে করতে একসময় যখন ও বন্ধুদের কাছে হারতে শুরু করলো, ওর আত্মসম্মানে লাগতে শুরু করলো, তখন ও নিজে থেকেই সময়টা দিতে শুরু করলো। এবং আমি আই ক্যান সে প্রাউডলি যে আজকের দিনে দাঁড়িয়ে ও কিন্তু আমার সঙ্গে খেলতে বসলে, একটা সময় ছিল যখন আমি ওর সঙ্গে খেলতে বসলে আমি সিনেমা দেখতে দেখতে, গল্পের বই পড়তে পড়তে খেলতে পারতাম এবং তাতেও হারাতাম, কিন্তু আজকে আমার সঙ্গে খেলতে বসলে আমাকে পুরো মন দিয়ে খেলতে হয়, এবং আমি 6-7 বার হেরেও গেছি ওর কাছে। তার মধ্যে 2-3 বার তো আমি প্রাণপণে হার বাঁচানোর চেষ্টা করেও হার বাঁচাতে পারিনি। বয়স কত? ছেলের বয়স এখন 13। আর দিয়েছেন কবে? চেসে আমি কোথাও ভর্তি করিনি, আমি নিজে কিছুটা শিখিয়েছি, তবে আমার ইচ্ছে আছে। বলুন না, আপনি আপনার সঙ্গে কখন মানে জুরি হিসেবে? আমার সঙ্গেও গোড়া থেকেই খেলছে, ওভার দ্য বোর্ড গোড়া থেকেই খেলছে। ও ল্যাপটপে বা মোবাইলেও খেলে, আমার থেকে নিয়ে ওই অ্যাপেতে, chess.com অ্যাপেতে। আর
এখানেও একটা জিনিস বলি আপনাদেরকে, দেখুন বাচ্চাদেরকে তো পুরোপুরি মোবাইলের থেকে দূরে রাখতে পারবো না, দ্যাটস নট আ প্র্যাকটিক্যাল সলিউশন, বাট ইফ উই ক্যান গিভ দেম আ গুড হ্যাবিট, ইফ ইউ ক্যান গিভ দেম আ গুড অ্যাডিকশন, যে বাবা মোবাইলটা যখনই হাতে নেবে ও জানি ও চেসই খেলবে, তাহলে অ্যাটলিস্ট এটা জানি যে ও মোবাইলেতেও ভুলভাল কিছু করবে না। আমার রেটিং ক্লাসিক্যালে 1900 সামথিং, আর ব্লিটজ বুলেটে ওই ধরুন 1700 সামথিং। অরিন্দম দা, আমার 1672 হাইস্ট ছিল, কমে 1554 হয়ে গেছে। হ্যাঁ, তুমি শর্ট টাইম কন্ট্রোলে আরো খেললে আরো তোমার খারাপ হবে। আচ্ছা অরিন্দম, হ্যাঁ, আমার 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 প্রশ্ন, এই রেটিং কি বস্তু, কিভাবে মেজার করা যায়, যদি একটু, অনেকে এখানে আছেন যারা হয়তো জানেন না ব্যাপারটা কি, আচ্ছা, কি করে আপনারা কি করে মেজার করবেন আপনার ছেলের উন্নতি, যদি একটু বুঝিয়ে দিন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফিডে থেকে যে রেটিং এর সিস্টেমটা মেনটেন করে সেটা হচ্ছে এলো রেটিং বলে সেটাকে, এটাই মোস্টলি সব জায়গাতে এলো রেটিংই বলা হয়। এছাড়া এলোর ক্যালকুলেশন সিস্টেম কি ইমপ্রুভ করে আরো কিছু রেটিং সিস্টেম বেরিয়েছে, যেগুলো এই লিচেস এর মতো কিছু অ্যাপ যেগুলোকে অ্যাডপ্ট করেছে, কিন্তু ফিডে এখনো সেগুলোকে মেনে নেয়নি অফিসিয়াল রেটিং বলে। বাট আপনি লার্জলি ধরতে পারেন এটা এলো রেটিং। এবারে রেটিং কিভাবে হয়, যখন আপনার বাচ্চা খেলতে শুরু করবে, ও যখনই কোনো চেস সাইটে ঢুকে রেজিস্টার করবে এবং প্রফেশনালি ওভার দ্য বোর্ড খেলতে শুরু করবে, হি উইল বি গিভেন আ স্টার্টিং রেটিং। এবার ওভার দ্য বোর্ডের ক্ষেত্রে এই রেটিংটা মোটামুটি 800 থেকে 1000 হয়। সাইটের ক্ষেত্রে এক একটা সাইট এক এক রকম দেয়, ডিপেন্ডিং অন দেয়ার অ্যাভারেজ স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার্স। আপনাকে ইনিশিয়াল যে রেটিং দেবে, তারপরে আপনার বাচ্চা খেলতে শুরু করবে, রেটেড খেলা খেলতে শুরু করবে, বোথ অফলাইন ওভার দ্য বোর্ডও খেলবে, অনলাইনেও খেলবে, এবং যেভাবে সে জিতবে হারবে তার উপর বেস করে তার রেটিং বাড়বে এবং কমবে। যদি হায়ার রেটেড প্লেয়ারের সঙ্গে খেলে জেতে, তাহলে রেটিং এর পয়েন্ট অনেক বাড়বে। যদি হায়ার রেটেড প্লেয়ারের সঙ্গে খেলে ড্রও করে, তাহলেও রেটিং কিছুটা হলেও বাড়বে। লো রেটেড প্লেয়ারের সঙ্গে খেলে হারলে পয়েন্ট হুড়ুর করে নামবে, ড্র করলেও একটু কমবে। ইকুয়াল রেটের সঙ্গে থাকলে মোর অর লেস ওই একই রকম থেকে যায়। এটাই হচ্ছে রেটিং বাড়া কমার ব্যাপার। মোটামুটি ভাবে আপনার বাচ্চা যদি দেখেন খেলা শুরু করার 1 বছরের মধ্যে তার রেটিং 1600 প্লাস 1700 প্লাস হয়ে যাচ্ছে chess.com এর মতো সাইটে ক্লাসিক্যাল ফরম্যাটে, তাহলে বুঝবেন she or he has something special। তখন আরেকটু বেশি মনোযোগ দেওয়া দরকার। যদি দেখেন 2 বছরের মধ্যে সে 2000 পেরিয়ে চলে যাচ্ছে, দেন সিরিয়াস কোচিং দরকার। মানে তখন আর তার দলে পড়ে ক্লাস করলে হবে না, তখন তাকে ইন্ডিপেন্ডেন্ট কোচিং নিতে হবে। বাট হ্যাভিং সেড দ্যাট, অরিন্দম, এখানে কোন কোন সাইটে বাবা মারা রেজিস্টার করে দেবেন তার ছেলেদের, এই জানাবেন। এই একটা প্রথম প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে যদি কেউ দেখেন যে তার ছেলে অ্যাজ ইউ সেইড 1700 1800 2000 ক্রস করে যাচ্ছেন, তাহলে তাদের কিভাবে, কোথায় দাবার ট্রেনিং দেওয়া যায়, উচ্চতর ট্রেনিং দেওয়া যায়, সেটা একটু জানাবেন। আচ্ছা, প্রথম বলি, চেসের সাইট অনেক আছে, chess.com আছে, চেস বেস আছে, chess24 আছে, লিচেস বলে একটি অ্যাপ আছে। এগুলো সবকটাতেই প্রচুর লোক অনলাইনে থাকে, নানা রকম টাইম ফরম্যাটের খেলা হয়। তবে যারা নতুন বাচ্চাদেরকে শুরু করাতে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো অ্যাপেতে বা ওয়েবসাইটে খেলানোর আগে যদি সম্ভব হয়, বাড়িতে যদি কেউ চেস শিখে থাকেন, তাহলে একটু ওভার দ্য বোর্ড খেলানো শুরু করুন আগে। আর যদি বাড়িতে কেউ না পারেন, তাহলে দেখুন আশেপাশে কোথাও চেস ক্লাব আছে কিনা, ভর্তি করুন। কারণ অ্যাপ বা ওয়েবসাইট ইনফরমেশনের খনি, কিন্তু তাকে জানতে হবে সেই ইনফরমেশন ব্রাউজ থ্রু করে নিজের কাজে লাগার মতো জিনিসটা তুলে নিতে। চেসের এন নাম্বার অফ ওপেনিংস আছে, কিন্তু একটা বাচ্চা যখন খেলতে শুরু করবে, সে খুব বড় জোর একটা কি দুটো ওপেনিং দিয়ে শুরু করতে যাবে। তাকে যদি আমি অত ওপেনিং এর একটা আর্কাইভ, একটা ডেটাবেসের সামনে ফেলে দিই, সে বুঝতেও পারবে না যে আমাকে কোনটা শিখতে হবে, কোনটা শিখতে হবে না, কোনটা মনে রাখবো, কোনটা মনে রাখবো না। ইনিশিয়াল হ্যান্ড হোল্ডিংটা একটু পার্সোনাল দরকার। সেটা বাড়িতে যদি কেউ চেস জানেন, মোটামুটি ডিসেন্ট লেভেলের চেস জানেন, তাহলে খুব ভালো। যদি বাড়িতে কেউ না জানেন, কোনো চেস ক্লাব বা চেস শেখানোর ইনস্টিটিউট অন্তত ইনিশিয়াল গাইডেন্স টুকু
পাক, সেটা গেল বিগিনার্সদের জন্য। ইন্টারমিডিয়েট হয়ে গেল তো ক্লাস ফলো করছে, চেস সাইটে খেলছে, সব রকমই করতে পারে। যদি দেখেন তার মধ্যে স্পেশাল এবিলিটিস আছে, যেরকম বললাম যে রেটিং তার হু করে বাড়ছে, সে হায়ার রেটেড প্লেয়ারদেরকে হারাচ্ছে, এন্ড দে আর প্লেইং বিউটিফুল চেস, এরকম যদি দেখেন। বিউটিফুল চেস বলতে কিরকম আমি একটু ডাইগ্রেস করে বলি। যদি কেউ আমার ফেসবুক প্রোফাইলে থেকে থাকেন, দেখবেন আমি গতকাল একটা খেলার ইউটিউব লিংক পোস্ট করেছিলাম ডিগুকেশের তখন 11 বছর বয়স ছিল সম্ভবত, আন্ডার 11 ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলেছিল, এবং গেমটিতে সে নিজের 2টি বিশপ স্যাক্রিফাইস করে অপোনেন্টকে মেট করেছিল, হারিয়েছিল নিজের 2টো বিশপ স্যাক্রিফাইস করে, 11 বছর বয়সের একটা ছেলে, অ্যান্ড ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গেম। তো এটাকে বলে বিউটিফুল চেস আর কি, ওই ফুটবলের ভাষায় যেটাকে ব্রাজিলের যোগো বনিতো বলে, সেরকম। তো যদি দেখেন সে সেরকম খেলছে, সেক্ষেত্রে আমি বলবো অনেক গ্র্যান্ডমাস্টার আছেন যারা কোচিং করান। আমাদের কলকাতার মধ্যে তো সূর্যশেখর আছেনই, যিনি বেশ ভালো কোচ করেন, এবং সূর্যশেখর যদিও বেশ হাই রেটেড প্লেয়ার ছিলেন নিজের সময়, এবং এখনো উনি সুপার গ্র্যান্ডমাস্টারদের সেকেন্ড হয়ে থাকেন। এবারের ক্যান্ডিডেটস চেসেতেও সূর্যশেখর গিয়েছিলেন, বিদিত গুজরাতি, ভারতের ওয়ান অফ দ্য সুপার গ্র্যান্ডমাস্টার্স বিদিত গুজরাতি, তার সেকেন্ড হয়ে গিয়েছিলেন সূর্যশেখর। এক সময় উনি আনন্দের সেকেন্ড হিসেবে কাজ করেছেন। তো সূর্যশেখর গাঙ্গুলি আছেন, এছাড়া আলেখিন চেস ক্লাব আছে, যারা দীর্ঘদিন ধরে চেসের চর্চা করিয়ে আসছে। তো সেই সব জায়গায় বিভিন্ন আইএম, ন্যাশনাল মাস্টার এরা কোচিং করান। যদি দেখেন স্পেশাল এবিলিটি আছে, তাহলে সেরকম কোচ খুঁজে ভর্তি করতে হবে, সেরকম ভালো স্কুলে ভর্তি করতে হবে। আর যদি আমি নির্মাল্যর সঙ্গে আনঅফিসিয়ালি কিছুদিন আগে কথা হচ্ছিল, আমি জানি না হোয়াট দেয়ার প্ল্যান ইজ, বাট ইফ তারা যদি ম্যানেজ করতে পারেন এরকম কোনো ভালো একজন ইন্টারন্যাশনাল মাস্টার বা আমি বলছি, তোমার শেষ হয়ে গেলে আমি যা আমাদের সব প্ল্যান রেডি, সমস্ত মানে কি আমরা ইনিশিয়েটিভ নিতে চলেছি সেগুলোও রেডি, আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি আপাতত এটুকু বলে শেষ করি। আমার মানে ওই শিবরাম চক্রবর্তী বলতেন যে, শিবরাম চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বক্তৃতা ভালো লাগে না, উনি বলেছিলেন থামলে খুব ভালো লেগে যায়, চলতে শুরু করলে মনে হয় জীবনে আমার চেয়ে অসুখী কেউ নেই। তো আমি জানি আপনাদেরও আমি থেমে গেলে ভালো লাগবে, আমি থেমেই যাচ্ছি। আমি কেবল 2টো কথা বলে থেমে যাচ্ছি। এক হচ্ছে, আমি সিরিয়াসলি জ্ঞান দিতে আসিনি। আমি চেয়েছিলাম আমি গার্জেন হিসেবে আমার ছেলেকে যে কাজগুলো করিয়ে সুফল পাচ্ছি, বা ছেলের বিষয়ে যেসব কাজে আমি দুশ্চিন্তা করে থাকি, আমি সেগুলো শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে। আই ডোন্ট নো আমি কতটা ভালোভাবে পেরেছি। যদি আপনাদের কোনো ভবিষ্যতে প্রশ্ন থাকে চেস সংক্রান্ত বা আইদার ওয়ে, নির্মাল্যর কাছ থেকে আমার কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায়? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার নির্মাল্য যে কেউ যদি কেউ চায় দিয়ে দিতেই পারো, নির্মাল্য দিয়ে দিতে পারে, আমি বলে রাখলাম। যদি কেউ চান যোগাযোগ করতেই পারেন। আমার যতটুকু সাধ্য হবে আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা শেয়ার করার, বাকিটা তো আপনারা বুঝেই যাবেন ঠিকই। আর একটা জিনিস ইচ্ছে বলে করি, নির্মাল্য, আমি অলরেডি আমার ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম যে চেস এরকম একটা জায়গায় শেখানো হবে বলে শুনছি, তুই কি শিখবি ফর্মালি? তাহলে আমার চাইতে বেটার কেউ তোকে শেখাতে পারবে, অ্যান্ড হি অলরেডি ইজ ভেরি ইগার টু লার্ন। তো ফর দ্য সেক অফ হিম অলসো, তো তুমি অন্তত তার জন্য হলেও শুরু করে দাও তাড়াতাড়ি তোমরা। অনেক ধন্যবাদ অরিন্দম। যারা শুনছেন তাদের জন্য বলি, আগে তো প্রথমে বলবো যে অরিন্দম একটা অসাধারণ সেশন শুনলাম আমরা, অনেক ধন্যবাদ। আমি ছোটবেলায় চেস খেলা শুরু করেছিলাম কয়েক বছরের জন্য, অফকোর্স আমি খেলতাম আমার বন্ধু বান্ধবদের সঙ্গে, তারপর যথারীতি পড়াশোনার চাপে সেসব আর কন্টিনিউ করা হয়নি। বাট ঠিক হ্যাঁ, যে জীবন যাকে যেভাবে যেদিকে নিয়ে যায়, আমরা যারা আছেন তাদের জানিয়ে রাখি যে চেস শেখানো নিয়ে আরো সেশন আমাদের আসবে। 20 তারিখের পর আমাদের একজন বন্ধু আছেন সোমপ্রকাশ বেরা, তিনিও একজন চেস এনথুজিয়াস্ট, তিনি চেস নিয়ে লেখেন, তিনি আসবেন সোমপ্রকাশ, কিন্তু উনি কাল থেকে 20 তারিখ অব্দি ব্যস্ত আছেন, তো তারপরেই তাকে আমরা পাবো। এছাড়াও আমরা দাবা নিয়ে একটা বিশেষ ইনিশিয়েটিভ শুরু করতে চলেছি, যাতে আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, তারা এই জাস্ট মোবাইলে রিল দেখা এবং তার থেকে বেরিয়ে একটা প্রোডাক্টিভ খেলার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারে। সেই বিষয়ে আমাদের এমডি, বিদ্যাস্তুর এমডি এবং এই কোম্পানি যার মস্তিষ্ক প্রসূত, নির্মাল্য সেনগুপ্ত, তিনি কিছু বলবেন। নির্মাল্য, ইউ আর মিউটেড, ইউ হ্যাভ টু আনমিউট ইয়োরসেলফ।
তো হ্যাঁ, যেটা বলার, তো চেসের আমরা জবে থেকে আমরা ভেবেছি এবং গার্জিয়ানদের অনেকে আমাকে বলেছিল, তো অবভিয়াসলি আমি প্রচার শুরু করি এবং ভাবি যে একজন ফাইট ইন্টারেস্ট ফিডে বলে বোধহয়, ফিডে বা ফাইট যাই হোক, ইনস্ট্রাক্টর যদি আমরা পাই তাহলে তাকে দিয়েই শেখাবো। এবং অবভিয়াসলি তাকেও এই বিষয়টা বুঝতে হবে যে, কারণ দাবা যারা শেখান, যেহেতু এটা খুবই জটিল একটি বিষয় এবং এটি জটিল পদ্ধতি, তারাও যখন শিখেছেন একটা বড় সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্ট করে শিখেছেন, কিন্তু বিদ্যাস্তুর বড়দের মতনই ছোটদেরও আমরা ভেবে রেখেছি এমন কোনো কোর্স ফিস করবো না যেটা বাবা মাদের সাধ্যের বাইরে। এবং আমরা তারা কোম্পানি, আলটিমেটলি আমরা ব্যবসা করি এবং আমি আর অভিজ্ঞতা দুজনেই এর থেকে এটা আমাদের উপার্জন, তো আমাকে প্রফিটেবিলিটি নিয়েও ভাবতে হবে কিছুটা হলেও, এবং একই সঙ্গে যে আমি ফ্যাকাল্টিকে একটা রেমুনারেশনও দিতে পারি এবং সবার সাধ্যের মধ্যেও যেন থাকে। তো সেটা একটা হিসেব করেছি, হিসেব করার পর দেখতে পাচ্ছি যে রেমুনারেশনটা হয় ফ্যাকাল্টিকে, সেটা অনেকটাই কম দিতে পারছি। তো অনেকেই রাজি হননি প্রথম দিকে। এরপর আমাদেরই এক ছাত্র, মানে ডেটা অ্যানালিটিক্স এর ছাত্র, সে ভর্তি হয়েছিল ডেটা অ্যানালিটিক্স এন্ড সায়েন্সে শুধুমাত্র চেসের যে ইঞ্জিন হয়, বিভিন্ন ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনগুলোকে হারানো গ্র্যান্ড মাস্টার বা বিশ্ব চ্যাম্পিয়নের পক্ষেও পসিবল হয় না এখন আর। হ্যাঁ, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, লিচেস বোধহয়, হ্যাঁ মনে পড়েছে, স্টকফিশ নামের একটি চেস ইঞ্জিন ব্যবহার করে। তো সেই চেস ইঞ্জিনটাকে আরো ভালো মতো বোঝার জন্য এবং তার জন্য ডেটা অ্যানালিটিক্স লাগে, তো তার জন্য সে আমাদের কোর্সে ভর্তি হয়েছিল। এবং আমাকে সে জানায় যে সে স্টেট চ্যাম্পিয়ন, স্টেট কোয়ালিফাই করার পর সে ন্যাশনাল খেলেছে। এই মুহূর্তে 1800+ তার ফিডে র্যাঙ্কিং, মানে তার যে ইএলও বলে এটাকে, যতদূর জানি। এবং এটা কিন্তু নর্মাল যে মানে chess.com বা লিচেস এর থেকে অনেকটা আলাদা হয়। মানে অরিন্দম দা এটা ভালো বলতে পারবে, মানে যারা হয়তো কি বলে chess.com এ 2000, তারা হয়তো ফিডেতে 1550 এরকম টাইপের। chess.com মোটামুটি ভাবে এলোটাই ফলো করে, তবে লিচেসের সঙ্গে কিছুটা তফাৎ হয়ে যায়। লিচেসেতে তোমার যদি 2000 হয় তাহলে সেটা হয়তো এলোতে গিয়ে ওই 1700 1750 দাঁড়াবে। হ্যাঁ, তো এই ছেলেটি রাজি হয়। তো এবং ফিডে ইনস্ট্রাক্টরের তার রয়েছে, মানে সে শেখাতে পারে, মানে শেখানোর সে কোর্স করেছে। সে আমি তখন তাকে বলি যে আমি এই রেমুনারেশন দিতে পারবো, সে রাজি হয়। এবং সে বহুদিন যাবত, প্রায় গত 4 বছর যাবত মানে দাবাই শেখায়, এটাই তার প্রফেশন মেনলি। মানে সে ডেটা অ্যানালিটিক্সটা এই প্রফেশনের জন্যই শিখতে এসেছিল। তো বলেন রেমুনারেশনটা পার মান্থ কিরকম হতে পারে, মোটামুটি একটা আইডিয়া যদি দেওয়া সম্ভব হয়। মানে কোর্স ফিজ একদম। হ্যাঁ, আমরা বাকি সমস্ত জায়গার সঙ্গে যারা এটা শেখাচ্ছে সেগুলোও ট্যালি করে দেখেছি। অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ পার মান্থ 3-4 হাজার টাকা করে নেওয়া হয়। 3 থেকে 4, 6 হাজারও কোথাও রয়েছে। ক্লাস বেসিসে হয় সাধারণত, যে 1000 টাকা পার সেশন বা 1200 টাকা পার সেশন অনলাইন। অফলাইন হলে সেটা আরো বেশি হয়। তো আমরা এই কোর্স ডিজাইনটা টোটাল করেছি ফ্রম বেসিক টু ইন্টারমিডিয়েট, যেখানে প্রথম 1 মাস কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়, যেমন ওপেনিং কাকে বলে, তারপরে বোর্ডটা শেখা, বোর্ডের প্রত্যেকটা ঘরের একটা করে নোটেশন হয়, তারপর স্টেলমেট কাকে বলে, চেকমেট কাকে বলে, এই ধরনের যে বেসিক ইনফরমেশনস গুলো, এটা আমরা 4টে ক্লাস রাখবো। এরপর থেকেই কিন্তু প্রপার গেমিং শুরু হয়ে যাবে এবং প্রপার ট্রিক্স, তারপর লাইন্স ইত্যাদি অনেক কিছু রয়েছে, টেকনিক্যাল ইস্যুস, সেইগুলো শেখানো হবে। এবং সেটা চাইলে বড়রাও শিখতে পারে, যদি কেউ শিখতে চায়। ইন্টারমিডিয়েট অব্দি আমাদের প্রথম 4 মাসের ক্লাস হবে। আর যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ম্যাচ মানে ক্লাস শেষে 1:1 ইন্টারঅ্যাক্টিভ খেলা হবে এবং তার পরের দিন সেই খেলাগুলোর অ্যানালাইজিং হবে। এবং কোনো না কোনো একটা বড় খেলা, মানে কোনো গ্র্যান্ড মাস্টার্সদের খেলা অ্যানালাইজ হবে যে কেন খেলা হলো। এবং শুধু এটাই নয়, আমরা ঠিক করেছি অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স আমরা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করব। এবং এই টুর্নামেন্টটা কিন্তু চেষ্টা করা হবে, আমাদের দিক থেকে অবভিয়াসলি অফলাইন হবে, যেখানে সবাই আসার চেষ্টা করবে। এবার অনেকে হয়তো বহু দূর থেকে আসবেন, বহু দূরে থাকেন, হয়তো তিনি আসতে পারবেন না, সেক্ষেত্রে তার ম্যাচটা শুধু অনলাইন রাখা হবে। কিন্তু পুরোটাই কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে অফলাইনে করার। তো যে যা দিলাম, মানে যা আমরা ঠিক করেছি, যে চেস অ্যানালাইজিং অ্যাপার্ট ফ্রম থিওরি,
1:1 গেম এভরি ক্লাসেস, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স একটা টুর্নামেন্ট হবে। এইটা আমরা মোটামুটি একটা করেছি। তো এবার আমি অরিন্দম দাকে এবং সোমপ্রকাশ দা বোধহয় ছিলেন, আমি যতদূর দেখলাম। যদি আর কোনো ইনপুট তোমরা দিতে পারো তাহলে আমরা সেটাও অ্যাড করব। তিনজন এখানে হাত তুলেছেন, আমি তাদের প্রশ্নগুলো একবার এক এক করে শোনা যাক। প্রথম তাপস বাবু বলুন। আমার তাপস প্রশ্ন বাবু বলুন। যে আমার ছেলে 13 বছর 12 প্লাস বয়স, হ্যাঁ, ও কি এই সময়টা ওকে দেওয়া ঠিক হবে? পড়ার চাপ একটা আছে ক্লাস 7 পরে। আর তার পাশাপাশি কোর্স ফিটা যদি একটু জানাতেন, আর তৃতীয়ত বাবুর যদি নাম্বারটা যদি পসিবল হয়, আর আপনারা কবে শুরু? অবশ্যই। আমি শুধু আমরা একটা কথা বলতে পারি, ক্লাস course 7-এ কিন্তু আমি দিনে 6 ঘন্টা ফুটবল খেলতাম। বাকি টাইম পড়াশোনার সাথে সাথে গল্পের বই পড়া আর খেলাধুলোর সাথে সাথে টিভি দেখা, এগুলো সবই ছিল আমার। মোটামুটি বলতে গেলে আমি স্কুলে প্রথম 10 জনের মধ্যেই থাকতাম। আমার মনে হয় আমি যেই খেলাধুলোটা করতাম বা সাহিত্য চর্চা করতাম, এটা আমাকে অনেকটাই পড়াশুনোর যে একটা মেন্টাল প্রেশার এটা কমাতে এবং লজিক্যালি পড়াশোনার দিকে মন দিতে হেল্প করেছিল। এটা আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমি এক্সপার্টিস নই এই বিষয়ে। অরিন্দম দা এটা বেটার বলতে পারে। নির্মাল্য, আমি জাস্ট থ্যাংক ইউ নির্মাল্য। তাপস বাবু, আমি ব্যক্তিগত একটা মানে নিজের কথা বলি। আমি ক্লাস 4 থেকে ক্লাস 10 অব্দি 6 বছরের ফুটবল শিখেছি মানে পাড়ায় নয়, মানে ফুটবল কোচিং ক্লাবে আমিও তাই। ফুটবল শিখেছি। এবং তার সঙ্গে ছবি আঁকা, যাকে বলে আবৃত্তি, এসব করতাম চর্চা। তাতে আমার আইআইএম করতে কোনো অসুবিধা হয়। এতে আমার ভালো হয়েছে আমি মনে করি। যে এই যে টিম গেমের একটা সেন্স তৈরি হয় মানুষের মধ্যে, খেলাধুলোর মধ্যে দিয়ে শারীরিক উন্নতি হয়, তাতে মানসিক কি বলবো, একটা এই শারীরিক বৃদ্ধির সঙ্গে এই টিম গেমের যাকে বলে একটা ফিলিং এর সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে একটা মানসিক উৎকর্ষের বৃদ্ধি ঘটে। সেটা সার্বিক যার জন্য আমি অ্যাথলেটিক্সেও দিয়েছি। ও আবৃত্তি করে, অ্যাথলেটিক্স করে এবং ড্রয়িং, মানে তিনটে চলছে। ভেরি গুড। তো আমার মনে হয় এতে ভালোই হবে। ফিজের ব্যাপারটা টাইম বেঁধে দিতে হবে যে এর বাইরে আমরা খেলা মানে দাবা যদি শিখিও, এর বাইরে আমরা কাজ করব না, বা একটা ডেডিকেটেড টাইম। যে এটা আমার বাবা বেঁধে দিত যে তুমি করো, সব করো, কিন্তু প্রত্যেকটার জন্য একটা ডেডিকেটেড টাইম। তেমনি পড়াশোনার জন্য যে ডেডিকেটেড টাইম আছে সেটা থেকে যেন কোনো রকম ভাবে সময় না নেওয়া হয়। এবং ফিজের ব্যাপারটা আমরা এখনো ঠিক করিনি। আমরা যতটা কম সম্ভব, আমাদের যেহেতু উদ্দেশ্য অনেক বেশি প্রসার, আমরা একটা চক আউট করেছি কালকে আমি আর অভিজ্ঞতা, যে মান্থলি অন্যান্য জায়গায় যে টাকাটা নেওয়া হয় সেটা আমরা একবার নেব। মানে ধরা যাক মান্থলি 10 টাকা করে প্রত্যেক অন্যান্য ইনস্টিটিউটে নেওয়া হয়, আমরা 10 টাকা নেব, একবারই নেব, বাকিটা পুরো কোর্স ফিস থাকবে না। হ্যাঁ, সেটা আমরা পরে জানাবো আর কি। আর থার্ড প্রশ্নটা তাপস বাবু ভুলে গেলাম, যদি ফোন নাম্বার পাওয়া যাবে কিনা। হ্যাঁ, অরিন্দম বলে দিয়েছেন যে তার ফোন নাম্বার পাওয়া যাবে, আপনি যোগাযোগ করুন আমাদের সঙ্গে, যদি প্রয়োজন হয় অরিন্দমের ফোন নাম্বার আমরা আপনাকে দিয়ে দেবো। এরপর আরেকজন আছে পারমিতা। অভিক, সরি আমি একটু ইন্টারজেক্ট করছি। তাপস বাবুর এই প্রশ্নটা নিয়ে, এই যে চাপ হয়ে যাবে, এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি বহু জায়গায় একটা বিশেষ কারণে ফেস করেছি বহু গার্জেনের কাছ থেকে। তো আমি এই জায়গাটাতে একটু অব্যক্তিগত একটা অ্যাঙ্গেল থেকেই ব্যাপারটাকে দেখার চেষ্টা করব। তাপস বাবু, আপনাকে জিজ্ঞেস করছি, মানে শুধু আপনাকেই নয়, মানে এই প্রশ্ন যাদের আছে তাদের সবাইয়ের জন্যই এই উত্তরটা আমার প্রযোজ্য হবে। আপনাকে আমি একটা প্রতি প্রশ্ন করবো আগে। আপনার ছেলে 7-এ পড়ে, বলছেন এখন বেশ চাপ আছে। আপনার কি মনে হয় 7 থেকে 12 অব্দি যে যাবে, তারপরে যে কলেজে পড়বে, আপনি কি দেখতে পাচ্ছেন ওর চাপ কমবে বলে মনে হচ্ছে কোথাও কোনো সময়? চাপের কথাটা সেভাবে বলিনি। আমি তো চাইছি ওকে একটা জায়গার দিকে কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য। আমি দিয়েছি ফুটবল, অ্যাথলেটিক্স, ফুটবলটা কমিয়ে দিয়েছি, অ্যাথলেটিক্স একদমই কমেন্টেবল জিনিস একটা। এবং এই কারণেই আমি আমার সঙ্গে যেসব গার্জেনের কথা আমি তাদেরকে এটা বলি যে আমরা বাচ্চাদেরকে রকমারি জিনিস শিখতে ভর্তি করাই এবং চাই যে সেগুলোতে সে এক্সেল করুক। এখন এই রকমারি জিনিস শেখাটা যদি আপনি খাবারের সঙ্গে অ্যানালজি টানেন, অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়াই তাকে,
রকমারি, যাতে তার শরীর স্বাস্থ্য ভালো হয়। আমি ভালোবেসেও কিন্তু করছে, এই জন্যই দিয়েছি। হ্যাঁ, এবার সমস্যা হচ্ছে আমরা বেশিরভাগ সময় যেটা নেগলেক্ট করে ফেলি, আমি বলছি না আপনি করেন বা আমরা ইন জেনারেল গার্জেনরা করে ফেলি, যে আমরা হয়তো তাকে 3টে সাবজেক্ট টিচার দিয়ে দিয়েছি, তাকে হয়তো আমি অন্যান্য অনেক কিছু শেখাতে দিচ্ছি, সেগুলো তার পুষ্টিকর খাবারের মতো কাজ করছে। কিন্তু তার যদি লিভারটি কমজোর থাকে, তার যদি হজম ক্ষমতা ঠিকঠাক না থাকে, তাহলে পুষ্টিকর খাবার আমি দিলেও কাজ হবে না। সেক্ষেত্রে তার যেটা হজম যন্ত্র, অর্থাৎ লেখাপড়া এবং অন্যান্য স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার হজম যন্ত্র হচ্ছে তার মস্তিষ্ক। সেই মস্তিষ্কটিকে যত সে শক্তিশালী যদি না করতে পারে, আমি তাকে অন্যান্য বিষয়ে যত জোর দিই, সে সেটাকে একটা সময় গিয়ে হি অর শি উইল স্টার্ট স্পিলিং ইট ওভার। তো সেই জন্য আমার মনে হয় এই পার্সপেক্টিভ থেকে যদি আমরা ভাবি যে হ্যাঁ, চাপ তো বাড়বেই, তার জন্য রেডি হতে গেলে তাকে ওই তার হজম যন্ত্র, অর্থাৎ এক্ষেত্রে ব্রেনটিকে আরো এফেক্টিভ, আরো শক্তিশালী করতে হবে, দেন আই গেস চেস ইজ প্রবাবলি দ্য বেস্ট ওয়ে উই হ্যাভ ইনভেন্টেড সো ফার। না না, এ বিষয়ে তো কোনো দ্বিমত নেই, চেস নিয়ে তো কোনো দ্বিমত নেই। আসলে আমি বলছি মানে আপনারা নির্দিষ্ট যদি একটা রাত বা এরকম টাইমে যদি করেন মনে হয় বেটার হয়, সেই জন্যই আমি বললাম কথাটা। তো হ্যাঁ, সেটা তো অবশ্যই অভিক বাবুরা বলবেন, মানে আমাদের সংস্থা কিভাবে চালাবে। অভিক, ইউ ক্যান কন্টিনিউ, আমি মিউট হলাম আবার। হ্যাঁ, সুস্মিতা কিছু প্রশ্ন করছিলেন। সুস্মিতা বলুন প্লিজ। প্রমিতা, সুস্মিতা, সুতপা, কেউ একজন বলুন প্লিজ, কি প্রশ্ন আপনাদের? হ্যাঁ স্যার, বলছি আমার ছেলের 8 বছর বয়স, তো ওর প্রথম দিকে যখন গত বছর ওই গরমের ছুটিতে ফার্স্ট শিখেছিল, খুব ইন্টারেস্ট ছিল। এবার বাবার কাছে ফার্স্ট খেলতো, এবার তারপরে ওর বাবার সময় নেই, একজন এখানে মানে চেস প্লেয়ার, ওনার সাথে ও খেলেছে, শিখেছে বেসিকটা। প্রথম দিকে খুব ইন্টারেস্ট ছিল, এবার ও খুব তাড়াতাড়ি মানে জিততে চাইতো, আর জিততে না পারার জন্য হেরে যেত। এমনি বেসিকটা শিখেছিল, তখন খুব ইন্টারেস্ট ছিল। তারপর আস্তে আস্তে হেরে যাওয়াতে ওর মনে হচ্ছে যে আমি হেরে যাচ্ছি, ওর মানে হারতে চায় না, সেই কারণে ও বললো আমি আর করবো না। এইবারে ছাড়িয়ে দেওয়া হলো, তখন বলছে আমাকে ছাড়িয়ে দাও, আমি আর করবো না। এবার ফোনে ট্যাবেতে ওর একটা ইয়েতে করতো, সেখানে ওই বিগিনার্স লেভেলটা পারতো। তারপরে আর যেহেতু হেরে যাচ্ছে পরের স্টেপে, সেই জন্য ওর ইন্টারেস্টটা হঠাৎ ড্রপ করে গেল। তারপর থেকে এখন আর বললে করছে না খুব একটা। তো এটা হচ্ছে আমার জিজ্ঞাসা, যে ওর ইন্টারেস্টটা মানে যেহেতু হেরে যাচ্ছিল বলে ছেড়ে দিচ্ছে, তাহলে মানে কিভাবে ফেরানো যায়? প্রথম দিকে খুব ইন্টারেস্ট নিয়ে শিখেছিল, তারপরে আস্তে আস্তে ওর ওটা মানে অনেকটা কমে গেছে। হারতে শেখাটাও জীবনে একটা বড় শিক্ষা, বাট চেসের ক্ষেত্রে এটা কি করে ওই হেরে যাওয়াটা আন্ডারস্টুড। আমারও হতো। আই থিঙ্ক যিনি চেস এখানে সবচেয়ে মানে বিশেষজ্ঞ যিনি, অরিন্দম, তিনি উত্তর দিতে পারবেন এটা। প্রমিতা, প্রথমেই বলি আপনাকে, এই অভিজ্ঞতা আমাদের সবাই হয়েছে। আমি যখন প্রথম চেস শিখেছি, আমিও হেরেছি। আমারও তাড়াতাড়ি মুভ দেওয়ার একটা প্রবণতা ছিল। আমারও মনে হতো আমি বেশি স্মার্ট উল্টো দিকের মানুষটার চাইতে, ফলে সে সময় নিয়ে মুভ দিলেও আমি তাড়াতাড়ি দেবো, ফলে আমি আমার ঠাকুরদার কাছে, আমার বাবার কাছে ফুলিয়ে হারতাম। আমার ছেলেও একই রকম ভাবে আমার কাছে হেরে এসছে, বাট ভেরি সুন হি উইল স্টার্ট উইনিং মোর দ্যান লুজিং। এটা কি হয়, বেসিক্যাল সমস্যাটা ওই যেটা কিছুক্ষণ আগে নির্মাল্য বলছিল, যে ওপেনিং এর একটা ব্যাপার থাকে, ওপেনিং গেম কিছু স্ট্যান্ডার্ড মুভস থাকে যেগুলো ওই একজন ট্রেনার বা একজন কোচ তাকে শেখাতে পারেন, যে শুরুর দিকে 5-7টা মুভ এরকম দিলে তুমি মোটামুটি নিরাপদ থাকবে। কারণ বাচ্চাদের সমস্যাটা ওই শুরুতেই হয়ে যায়, খেলা শুরু করার পরে শুরুতেই এত নন স্ট্যান্ডার্ড মুভস দিতে থাকে যে খেলা শুরুর আগেই সে প্যাঁচে পড়ে যায়, সেই প্যাঁচ থেকে আর সে বেরোতে পারে না এবং সে হেরে যায়। শুরুর দিকে 5-7টা মুভ দিয়ে সে 5-7টা মুভ তাকে মেমোরাইজ করিয়ে নিতে হবে, প্রায় সেগুলো মেমোরাইজই করিয়ে নেওয়া হবে তাকে বারবার খেলিয়ে খেলিয়ে। তো সে যখন বুঝে যাবে যে ওই NF3 NC3 D4 E4 এই মুভগুলো দিতে থাকলে, বিশপ D2 বিশপ C2 এরকম করতে থাকলে ইট ওয়ন্ট মেক মি আ লেসার প্লেয়ার, আ উইকার প্লেয়ার, তখন সে দেখবেন মোটামুটি মিডল গেম অবধি যদি সেফলি পৌঁছতে পারে, বাকিটা সে নেভিগেট করতে পারছে কিছুটা হলেও। এখানে অরিন্দম দার কথার রেস ধরে একটা ছোট্ট জিনিস আমি বলি, যে আমি প্রচুর অ্যাগাটোমেটার বলে এক ভদ্রলোক আছেন, যিনি সমস্ত গ্র্যান্ড মাস্টার যে খেলাগুলো হয়, মানে ইন্টারন্যাশনাল খেলাগুলো হয়,
সেগুলো নিয়ে কথা বলেন, এবং প্রত্যেকটা কথা এরকম ভাবে এগোয় যে ওপেনিং যে চলছে, প্রথম 7-8টা দান মানে অমুক দিনে এই সময় খেলা হয়েছিল, অমুক দিনে সেই সময় খেলা হয়েছিল, এদের মধ্যে খেলা হয়েছিল, মানে হয়তো 100 বছর আগে খেলা হয়েছে। অর্থাৎ এই 7-8টা দান একদম সেম। এবার হাজার হাজার ওপেনিং রয়েছে, এমনকি এরকম একটা অ্যাপ রয়েছে যে সেখানে ওপেনিং গুলো কি কি হতে পারে তার হাজার হাজার নাম, এবং এই প্রত্যেকটা ওপেনিং এর একটা পার্টিকুলার ডিফেন্স রয়েছে। যেমন সিসিলিয়ান ডিফেন্স একটা, যে এই যদি আমার ব্ল্যাক যদি আমার এই ডিফেন্ড করে আমাকে এই মুভটাই দিতে হবে। এবং চেসের সব থেকে একটা সৌন্দর্যই হলো 8টা দানের পর অ্যাগাডমেটার বলে ওঠে, নাও ইটস আ কমপ্লিটলি নিউ গেম। মানে আর এই গেমটা পৃথিবীতে কোনোদিন খেলা হয়নি, এত খেলা হয়, কিন্তু এই 8টা দানের পর থেকে হয়তো একটা মুভ দিল যেই মুহূর্তে সেটা কমপ্লিটলি একটা নিউ গেম হয়ে গেল। এবং 2^64 মানে যেটা 64টা ঘর, বলা হয় যে দাবাতে যত সম্ভাবনা রয়েছে, যতগুলো ধরনের খেলা, সেটা পৃথিবীর মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তত পরমাণু নেই, এরকম বলা হয়। যে এত একটা মানে ভার্স নাম্বার, মানে ইনফাইনাইট নাম্বার অফ প্রবাবিলিটি, এইগুলোই চেসের সৌন্দর্য, যেটা ব্রেন ডেভেলপমেন্টে কনসেন্ট্রেশনে কাজে আসে। অরিন্দম, কন্টিনিউ। না আচ্ছা, এইটুকু এরপরে কে আছেন? আচ্ছা, সুতপা, নমস্কার, আমি সুচেতা। সুস্মিতা। হ্যাঁ, তখন আমি আনমিউট করতে পারছিলাম না, ওই জন্য আচ্ছা, কথা সুস্মিতা, বলতে বলুন পারছিলাম না। বলুন বলুন সুস্মিতা। আমার ছেলের 9 বছর বয়স, তো বছর 2 খেলা শিখছে, এবং ও এখানে ফিডে টুর্নামেন্ট যেগুলো হয় রেটেড, ওগুলোতে অংশও নেয়। তো আমি একটু জানতে চাইছিলাম যে আপনারা এই যে কোর্সটা বিগিনার, ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সড করছেন, এটা মানে কিসের বেসিসে ভাগ করে নেবেন আপনারা? কারণ আমার যেটা মেইন প্রবলেম হয়, আমি সাঁতরাগাছিতে থাকি, তো ওই যেটা বললেন যে ওভার দ্য বোর্ড কারোর সামনে বসে প্র্যাকটিস করা, ওটা তো আমার মানে ছেলের একদমই আমি দিতে পারছি না আমি এখানে। আর অনলাইন খেলতে গিয়ে আমি যেটা দেখছি বাচ্চাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়, সেটা হচ্ছে প্রথমত উল্টো দিকে অচেনা লোক, সেই হিসেবে খেলার একটা মোটিভেশন আসছে না। যখন পরিচিত কারোর সাথে অনলাইন খেলছে তখনও তবু দেখছি মানে খেলাটায় আগ্রহ আসছে, কিন্তু আননোন যেটা মানে র্যান্ডম পেয়ারিং হয় সেটাতে একদমই আগ্রহ একদমই পাচ্ছে না। একদমই সেটার জন্যই আমি আর অরিন্দম দা একসময় একটা দাবাং বলে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, যেখানে আমাদের বহু পরিচিত লোকজনরাই জয়েন করে, এবং একটা আমরা সেখানে একে অপরের সঙ্গে খেলতাম। কাইন্ডলি আমরা ওটার লিংক একটু দিতে পারবেন, তাহলে ওটা আমি এখন আর ওই গ্রুপটা কন্টিনিউ হয় না। আচ্ছা, হ্যাঁ, তো এখানেও আমরা সেই জিনিসটাই করছি, যে একটা কমিউনিটি তৈরি করব, যারা ধরুন কোর্সটা শিখতে ঢুকলো, যে ধরা যাক 10 জন শিখলো, এবং এই 10 জনের মধ্যে প্রথম 4টে ক্লাসে তো থিওরি চলবে, যে অনেকেই থাকবে যারা কিচ্ছু জানে না। আপনার ছেলে তো রেটেড গেম খেলে, যারা কিচ্ছু জানে না, কিন্তু তাদের তো একটা মোটামুটি জায়গা তৈরি করে দিতে হবে। আবার এরকমও আমাদের কাছে আসবে যারা অলরেডি দাবাটা খেলেছে, যারা খেলতে জানে। তো সেই অনুযায়ী আমাদের ফ্যাকাল্টি তিনিই ঠিক করে দেবেন যে যারা ধরুন জাস্ট মুভ দিতে শিখেছে, জাস্ট ওপেনিংটা করতে শিখেছে, তাদের সঙ্গে। এবং ক্লাসে সবাই থাকবে, এবং ছোটদের ক্লাস না বড়দের ক্লাসের থেকে আলাদা হয়। এখানে আপনারা দেখবেন আমরা যখন কথা বলছি, আমরা সবাই কিন্তু মোটা হয় মানে কিছুটা সময় আমরা ভিডিও অন করছি, তারপর করছি না। ছোটদের ক্লাসে আমরা যেটা গার্জিয়ানদের বলে দিই, যে খুব সমস্যা না হলে ডোন্ট লেট হিম অর হার টু অফ হিজ ভিডিও। কারণ সবার যদি ভিডিও থাকে, ক্লাসরুমের মতনই আমাদের ক্লাসরুমে কি হয়, যখন আমরা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, যে বন্ধুত্ব হয়ে যেত। আমাদের যে কোনো ছোটদের ব্যাচে এরকমই হয়, যে একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, এবং তাদের গার্জিয়ানদের মধ্যেও বন্ধুত্ব হয়ে যায়। ফলে ওই প্রথম বেসিক পার্টটুকু গিয়ে যে মুহূর্তে অনলাইন 1:1 খেলবে, সে কিন্তু একটা বন্ধুই পেয়ে যাবে। ফলে এই অপরিচিতের জায়গাটা থাকবে না। এবং ওটা ভীষণ ভাবে ডিমোটিভেটিং আর কি, ওরা একদমই আমি জানি, আমি নিজেও তো জানি যে আমি একজন পরিচিতির সঙ্গে খেলতে গেলে যতটা কনসেন্ট্রেশন দিই, আমি জানি এই অপরিচিতের সাথে কি হবে, আমি অতটা কেন সিরিয়াস নিই না। যদি আমি হেরে যাই, এর সঙ্গে কোনোদিন আমাকে বলতে আসবে না, ওই দেখ তোকে আমি ওই দিন হারিয়েছিলাম। কিন্তু যখন আমি একজন পরিচিতের সঙ্গে খেলবো, আমি জানি আমি যদি হেরে যাই, তাহলে আমার চ্যালেঞ্জ থাকবে পরের দিন ওকে হারানো, বা আমি যদি জিতে যাই, আমার সেটা ভালো লাগবে যে আমি ওকে হারিয়ে দিলাম। মোটিভেশন আসে একটা এক্স্যাক্টলি তাই, একদম ঠিক কথা। এই জায়গাটাই আমরা রাখবো, এবং আমরা চেষ্টা করব। আমি একটু আগে মানে আমার ফ্যাকাল্টির সঙ্গে একটা ফোন এসেছিল বলে আমি মিউট ছিলাম, যে আমরা চেষ্টা করব এই কোর্স চলাকালীনও, মানে নট অ্যাট দ্য এন্ড যে আমরা খালি টুর্নামেন্ট করব, তার আগেও যদি যে কজন পারে তারা যাতে একটা জায়গায় এসে, আমাদের অফিসই আছে যেখানে সুন্দর জায়গা রয়েছে দাবা খেলার, সেখানে এসে যাতে একদম সামনাসামনি বসে খেলতে পারে।
ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আজকে আর অনেক কারো কি রাত প্রশ্ন হলো। আছে? অরিন্দমদা, দশ- অরিন্দমদাকে হ্যালো, দশটা হ্যালো। প্রায়, 10 হ্যালো। 10টা প্রায় বাজে। আচ্ছা, হ্যাঁ, বলুন বলুন ম্যাডাম। হ্যাঁ, বলছি যে মানে আপনাদের কি যদি আপনারা যখন শুরু করবেন এই সাউথের দিকে কি কোনো ব্রাঞ্চ থাকবে, ধরুন যাদবপুর বা গড়িয়াহাট না, আমরা এইসব? তো এখন যা শুরু করব পুরোপুরি অনলাইনে করবো অফলাইনে? ম্যাডাম। অফলাইনে আমাদের এখন শুরু অফলাইনে করার যদি কোনো একদিন হয় পরিকল্পনা সেটা নেই। আমাদের রাজারহাট নিউ টাউনে যে অফিস আছে সেখানে আসতে হবে, মানে একদিনেরই তো আমাদের ব্যাপার। সাউথের দিকে কিছু হবে না আর? সাউথের দিকে আমাদের কোনো মানে আমার 4টে অফিসের সব হয় সেন্ট্রাল ক্যালকাটা, আর সেন্ট্রাল ক্যালকাটায় যেটা আছে সেটা পুরোপুরি এডুকেশনাল। তো ওখানে আপনি মানে গিয়ে খেলতে পারবেন না, মানে খেলার জায়গা পাবেন না। আমাদের মেন যেটা আচ্ছা। যেখানে এই পজিশনটা আছে সেটা আপনার রাজারহাটে। তো একটা দিন আপনার সাউথে ও, যেখানেই থাকুন আপনার একটা দিন আসতে হয়তো 1-2 ঘন্টা যাতায়াতে সময় যাবে। হ্যাঁ, আর বাচ্চাদের কখন থেকে শুরু করা উচিত? আমার ছেলে খেলে, ওর বয়স এখন 11 বছর, আমি মেয়েটাকেও দেবো ভাবছি। আমরা ওর 5 বছর থেকে বয়স। রেখেছি। হ্যাঁ, 5 থেকেই রেখেছি। আচ্ছা, আপনি যদি আচ্ছা, আপনারা দেখেন এই এখন। যে একটা হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট কোর্স ফিস বললেন, এটা কোর্স ফিসটা একসাথে নেবেন, মানে কোনো পার মান্থ কোর্স ফিস না এটা? আর আমরা যেটা এটা বললাম এতই যেটা অল্প ধরুন, হবে ম্যাডাম, এই কোর্স ফিসটা এতই অল্প হবে যে আপনি একবারে দিতে পারবেন, মানে ওটাই আমাদের উদ্দেশ্য আর কি। হ্যাঁ মানে না, আমি অন্যান্য আমি যারা আমি আমি একটু 6,000 ভুল, টাকা করে আমার পার তাহলে মান্থ ভুল নেয়, যে আমি কথা বলছি 6,000ই আমরা একবার নেবো, আর নেবই না। হ্যাঁ, মানে আমার 6,000 টাকা পার মান্থ এরকম কি এখন চেস ক্লাব কলকাতাতে আছে যে এত বেশি নেয়? এরকমই না, আপনি অনলাইনে গিয়ে দেখতে পারেন। আর চেস ক্লাব যেগুলো ওরা পার ক্লাস হিসেবে নেয়, মানে ধরুন একটা ক্লাসের জন্য নিল 1200 টাকা। তো এবং সপ্তাহে কি বলে মাসে ধরুন 4টে ক্লাস দিল, তাহলে 4 × 8 = 48, মানে ওই 5,000 টাকার কাছাকাছি নিয়ে নেয়। ও, কি জানি, তাহলে এবং হয়তো আমার ছেলে ফিডে যাদের খেলে সেগুলো কি ভালো নয়? মানে ও খেলে হচ্ছে, ও গার্ডেন হাই স্কুলে পড়ে, ওদের সঙ্গেই একটা স্কুলের কোলাবোরেশনে একটা হয় চেস, হুম দিব্যেন্দু বড়ুয়ার। তা হুম এগুলো তো কোর্স ফিস হয়তো স্কুল কোলাবোরেশনে বলে একটু সেটা কম হয়, হ্যাঁ, ওদের ওটা পার মান্থ বেসিক্যালি হ্যাঁ, 700 ওটা টাকা ওখানে করে নেয়। ওদের ধরুন 400 স্কুলের জন মানে দিয়ে তাই করছে। আমি ভাবছি, মানে ওদেরটা কি এতটাই লোয়ার না স্ট্যান্ডার্ড না যে না না এতটা না না কম না, কোর্স একদমই না, এটা একদমই না, স্ট্যান্ডার্ডের একদমই না, বিষয় না। একদমই না। এটা আপনার স্কুলের যে ফিস তার মধ্যে ধরা থাকে, তো এটা হ্যাঁ, আলাদা কেস আমি ম্যাডাম। অনেকদিন আগে, ও দিব্যেন্দু বড়ুয়ার কাছে অনেকদিন আগে থেকেই শিখতো, তখন ও 1,000 টাকা করে দিত। এটা হয়তো ওদের স্কুলের সাথে কোলাবোরেশন বলে একটু স্কুলে কম, হ্যাঁ, 600 টাকা স্কুল দিয়ে। আপনাকে এক্স্যাক্টলি স্পন্সর করে এক্স্যাক্টলি। দিচ্ছে। হ্যাঁ, ওটা হ্যাঁ, স্কুলের হ্যাঁ, হ্যাঁ, মানে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে। যাক, ঠিক হ্যাঁ, আছে, আমি বলছি সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক রাত এক্সকিউজ মি, হলো। প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন বলুন। বলছি তাহলে মেয়ের জন্য আমি যদি চাই, আমাকে সেই ইয়েতেই যেতে হবে, রাজারহাট নিউ টাউন। তো মানে ও তো একদমই বাচ্চা, না ওর পক্ষে এমনিতে তো অনলাইনটা অনলাইন হবে। একদমই সুইটেবল নয় আর কি। না আমি বলছি 5 এমনিতে অনলাইন বছরের হবে, বাচ্চার যদি ও পক্ষে তো আসতে না চায় আপনি অনলাইনেই করাবেন, আপনার অফলাইন আসার প্রয়োজন নেই। 5 বছরের বাচ্চা অনলাইনে কি কিছু করতে পারবে? আহ, দেখুন এখন আমার মেয়ে 1.5 বছর বয়স, রিল স্ক্রল করতে শিখে গেছে, ফলে ফোনে রিল স্ক্রল আলটিমেটলি। সব বাচ্চাই করতে পারে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, চেস খেলা রিল স্ক্রলের মধ্যে তো অনেক না না ডিফারেন্স আছে না? 5-6 থেকেই শুরু করে, এই যে প্রজ্ঞানন্দন বা গুকেশ এরা সবাই, এবং হ্যাঁ, পৃথিবীর হ্যাঁ, সমস্ত জানি বড় জানি। দাবারই এই বয়স থেকেই শুরু করেছে। তখন হুম, তাদের কাছে যে অনলাইনের অপশনটা ছিল না, তাদের যেতে হতো এত হুম, দূর বা হুম, কোথাও এগুলো। এখন তো ঘরে বসে সমস্ত পড়াশোনাই আস্তে আস্তে না, অনলাইনে আমরা তো চাইছি কম্পিউটার থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে, হ্যাঁ সেখানে আমরা আবার এবার যদি সেটা আপনি, চেসটা অনলাইন যেটা করে আমি দিই। ওটাই বলছিলাম, আপনি তো টোটাল তার থেকে কেড়ে মানে নিতে পারবেন আপনারা না, একটু এবং ইনফর্ম নিয়ে করবেন নেওয়াটা কতটা যখন ছুটি আপনারা, দিল না। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, হ্যাঁ, মানে যখন আপনারা অফলাইন শুরু করবেন আগে, তখন একটু আমাদেরকে ইনফরমেশন দেবেন যে কখন থেকে আপনারা অবশ্যই সেটা অফলাইনে করছেন আর কি। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। মানে আমাদের বক্তব্যটাই এটা যে আমরা পুরোপুরি এই ডিভাইস গুলো ছোটদের থেকে কেড়ে নিতে পারবো না। এবং এটা কেন কেন সে তো কেড়ে নিতে পারবো না, পারবো না? হ্যাঁ, না, আমার একটা হ্যাঁ শুনে, আপনাদের কথা শুনে ভালো লাগলো যে হ্যাঁ, মানে আপনারা যখন মোবাইল দেবেন তখন সেটা ওই chess.com দেবেন, সেটা একটা মানে বেশ হ্যাঁ, ভালো যে ব্যাপার আর এবং কি। সত্যি কথা হ্যাঁ, বলতে হ্যাঁ, আমাদের হ্যাঁ, সমস্ত কাজ মোবাইলে, এবার বাচ্চারা কি দেখছে, আমরা হ্যাঁ, কাজটা হ্যাঁ, মোবাইলে কি করছি করে বা ল্যাপটপে হ্যাঁ, করছি, হ্যাঁ, ওদেরও তাই করতে হ্যাঁ, হবে তো ভবিষ্যতে। আমি হুম, এরকম হুম, করতে পারি না হুম, ওদের থেকে টেকনোলজিটা কেড়ে নিতে পারি। টেকনোলজি যে বাজে দিকগুলো অবশ্যই, সেগুলো থেকে হ্যাঁ, সরিয়ে হ্যাঁ, ভালো দিকে হ্যাঁ, যাতে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসতে পারে, আমাদের এটাই প্রচেষ্টা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব আচ্ছা ভালো তাহলে লাগলো আজকের মতন আলোচনা। শেষ হ্যাঁ, করছি, আর বাকি প্রশ্ন আপনাদের কিছু থাকলে গ্রুপে করুন। আমি একটা কাজ করছি অরিন্দম দা, তোমাকে আমি আমাদের যে পাবলিক গ্রুপটা রয়েছে, কমিউনিটি গ্রুপটা, সেখানে অ্যাড করে দিচ্ছি।
ওখানে কোনো প্রশ্ন করলে তুমি গ্রুপেই টেক্সটেই লিখে দিতে পারবে। আর মানে এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই টেক্সটই করতে পারে, ওখানেই তুমি লিখে দিলে লিখে উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, চলো। ওকে ওকে, সবাইকে থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। একটু জানিয়ে রাখি, আগামীকাল আসছেন রয়। আর যে রয় হলেন শব্দবাজি বলে একটি সংস্থার উনি চালান, দুর্দান্ত একটি ইনিশিয়েটিভ ওনার, যেখানে ছোটরা যে বাংলা শব্দগুলো মানে আমাদের আমরাও প্রায় হারিয়ে ফেলেছি, ফলে ছোটদের কাছেও পৌঁছচ্ছে না, সেই ছোটদের জন্য সেই বিভিন্ন শব্দ নিয়ে উনি খেলা করেন। এবং মানে ধরুন জাম্বল ওয়ার্ডস, তারপরে কিছু কুইজ ইত্যাদি ইত্যাদি নিয়ে উনি খেলা করেন। তো আগামীকালের যে সেশনটা হবে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা ছোটদেরকে নিয়ে আসবেন, ছোটদের খেলতে দেবেন। যা মানে এই ধরনের শব্দ নিয়ে খেলা ছোটরাও খুব ভালো লাগবে এবং ছোটরা অনেক শব্দ শিখবে এবং এই বিষয়টা সম্পর্কে আমরা আপনারা জানতে বড়দের তো পারবেন। লাগবেই। আমরা হ্যাঁ, বড়দের তো লাগবে, আমি তো থাকবোই। কালকে দুর্দান্ত একটা সেশন হতে চলেছে, তো কালকে আপনাদের সাথে দেখা হবে, প্লিজ থাকবেন এই সেশনটাতে। হ্যাঁ, মানে রয়ের শব্দবাজি খুব বিখ্যাত ইনিশিয়েটিভ। আপনারা, আমি অনুরোধ করছি ব্যক্তিগতভাবে আপনারা থাকুন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ রইলেন, উৎসাহ দেখালেন। আবারও বলি যে আমাদের কিছু দেরি হয়ে গেল টেকনিক্যাল কারণের জন্য। বিশেষ ধন্যবাদ অরিন্দমকে। অরিন্দম অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্যেও অরিন্দম এসেছেন আমাদের মধ্যে। অরিন্দম দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, আমাদের শুভরাত্রি। সন্তান ভালো থাকুক। গুড নাইট, বাই।